আজ একটু অন্য বিষয়ে আলাপ করব, সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। মজা পাবেন, একটু শোনেন ধৈর্য ধরে। ইতিমধ্যেই আপনারা জেনেছেন বাংলাদেশের প্রতি ইরান একটু মনক্ষুণ্ণ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছে বাংলাদেশের ব্যবহারে ইরান অসন্তুষ্টি হয়েছে এবং তারা মনে কষ্ট পেয়েছে। এটা পরিষ্কার করে বলেছে। কেন বাংলাদেশ কি করেছে? আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে যে আগ্রাসী হামলা চালালো সম্পূর্ণ অবৈধভাবে, এই হামলা চালানোর পরে বাংলাদেশ ইরানের পক্ষে সেভাবে কোনো বিবৃতি দেয় নাই। এমনকি কূটনৈতিক ভাষা ব্যবহার করেও কিন্তু এখানে একটা বিবৃতি দেয়া যেত যে আমরা এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধের পক্ষে নই, এই জাতীয় কথা বলা যেত, কিন্তু তারা তা বলে নাই। প্রকারান্তরে বাংলাদেশ সরকার আমেরিকা যাতে কোনো রকম মনে কষ্ট না পায় সেই প্রচেষ্টা করেছে এবং আমেরিকার পক্ষেই বিবৃতি দিয়েছে। এই যখন অবস্থা, তখন ইরানের মনোকষ্টের কারণটা হচ্ছে ইরান যখন হরমুজ প্রণালী আটকায় দিল, এই প্রণালীটা আটকায় দেওয়ার পরে তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছিল যে 6টা দেশের জাহাজ তেল তারা এখান থেকে ছাড় করবে, যেতে পারবে, বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। এই 6টা দেশের ভিতরে বাংলাদেশ ছিল। তার মানে বাংলাদেশের জন্য বিরাট একটা সুযোগ দিল, কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারলো না। কেন নিতে পারলো না সেটা কি জানেন? এর একটা বিরাট ইতিহাস আছে। সেই ইতিহাসটাই আমি এখন আপনাদেরকে বলবো। ইতিহাসটা হচ্ছে 2008 সালের দিকে আমাদের একটু ফিরে যেতে হবে। 2008 সালে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি হাই কমিশনার ছিলেন তার নাম ছিল এফ মরিয়টি। সেই এফ মরিয়টি ওই সময়ে শেখ হাসিনা যখন তারেক রহমানের বিরুদ্ধে, আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যখন একের পর এক বিভিন্ন ধরনের মামলা দিয়ে, শত শত মামলা দিয়ে এবং গায়েবী মামলা, মিথ্যা মামলা, ভুয়া মামলা ইত্যাদি মামলা দিয়ে যখন তাকে জর্জরিত করে ফেললো এবং তাকে আদালত দ্বারা দোষী সাব্যস্ত করে ফেললো, আদালত তাকে দোষী সাব্যস্ত করলো, তাকে ফেরারি হিসেবে ঘোষণা করলো এবং অনেকটা সন্ত্রাসী মতো এরকম পর্যায়ে নিয়ে গেল, তখন এই এফ মরিয়টি মার্কিন গোয়েন্দা সংস্থার কাছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকেই, বাংলাদেশ থেকে একটি সুপারিশ করলেন যে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যেন প্রবেশ করতে না পারে, কারণ ইনি যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক, যাকে বলে স্যাংশন দেয়া। তার মানে তারপর থেকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যান নাই বা তিনি যেতে পারবেন না, এখনো সেই স্যাংশন তার নামে বলবৎ আছে। এবার যখন কোথায় কথা উঠে আসে, এই যে খলিলুর রহমানকে নিল না পররাষ্ট্রমন্ত্রী, খেলা কিন্তু এইখানে। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী নেয়ার অন্যতম কারণ হচ্ছে আরো একটা কাজ করবে, গুরুত্বপূর্ণ আরো একটা কাজ করবে, সেটাও বলছি। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নেয়ার অন্যতম কারণ হচ্ছে খলিলুর রহমানের শেকড় হচ্ছে আমেরিকায়। আমেরিকার সাথে তার অত্যন্ত গভীর সম্পর্ক। এফ মরিয়টির সাথে খলিলুর রহমানের সম্পর্ক, তারপরে FBI এর এক কর্মকর্তার সাথেও খলিলুর রহমানের অত্যন্ত গভীর সম্পর্ক। তো এই দিকটা বিবেচনা করে বিএনপি সরকার চিন্তা করলো যে যেহেতু তাকে তো যেতে হবে রাষ্ট্র পরিচালনার জন্য, আমেরিকার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে, তাহলে সম্পর্ক বৃদ্ধি করতে হলে কি করতে হবে? তখন চিন্তা করলেন যে তাহলে খলিলুর রহমানের সাথে যেহেতু সম্পর্ক ভালো, খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। এমনি এমনি কিন্তু খলিলুর রহমান আসে নাই। এইবার খলিলুর রহমান যখনই পররাষ্ট্রমন্ত্রী হলেন, হওয়ার পরেই আরেকটা সিগন্যাল দিলেন যে আমি শুধু একা কিন্তু পারবো না, অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন ব্যক্তি যারা আমেরিকায় তাদের ভালো বোঝাপড়া আছে, এর ভিতরে একজন ইতিমধ্যে আমেরিকাতে দায়িত্ব পালন করছেন, মুর্তজা, জানেন আপনারা? মুর্তজা অলরেডি সেখানে কিন্তু কাজ করছে, তারেক রহমানের ভাবমূর্তি সেখানে ফুটিয়ে তোলার জন্য পুনরুদ্ধারের কাজ করছে। এরপরে খলিলুর রহমান এবং জুবাইদা রহমান দুজনই কিন্তু এই মুহূর্তে তারা আমেরিকাতে আছে। আমেরিকাতে গিয়ে খলিলুর রহমান ইতিমধ্যে ওই এফ মরিয়টির সাথে সাক্ষাৎ করেছে, FBI এর ওই কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেছে। মূলত তারা তারেক রহমানের ইমেজটা সেখানে পুনরুদ্ধার করার জন্য এবং
তিনি প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকা সফর করবেন এই সিগন্যালটা নেবার জন্য, এবং তারা এই ইমেজ বিল্ড আপ করার চেষ্টা করছে এবং হয়ে যাবে। আমরাও আশা করি এটা হয়ে যাবে যে তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, বাংলাদেশের মানুষ তার প্রতি এখন প্লিজড, এগুলো যেটা বলে আর কি। এখানে আরো একটা কাজ তারেক রহমান করবেন বা বিএনপি সরকার করবেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস আছে না, এই ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন। কারণ এতে যদি কাজ না হয়, এখন দিল প্রথম ডোজ, প্রথম প্রাথমিক পদক্ষেপ এইটা, দ্বিতীয় পদক্ষেপে যাবে হচ্ছে ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়ে ইউনূসের মাধ্যমে, কারণ ইউনূসের সম্পর্ক আরো গভীর, সেখানে হিলারি ক্লিনটন হচ্ছে ইউনূসের বন্ধু, এরকম আরো অনেকের সাথে তার সম্পর্ক। এখন এই যে সম্পর্কটা জোরদার করতে গেছে, এই সম্পর্ক জোরদার করার পিছনে কিন্তু আমেরিকা এখানে জোরদার হবে, দুইটা শর্ত, দুইটা চুক্তি তাদেরকে করতে হবে, এবং আমেরিকার পক্ষ থেকে এটা অলরেডি ইঙ্গিত দেয়া হয়েছে যে এই দুইটা চুক্তি যদি মেনে নাও তাহলে তোমাদের সাথে সম্পর্ক ভালো হতে পারে। চুক্তিটা কি? নাম্বার 1 চুক্তি হচ্ছে বাংলাদেশে আমেরিকার উপস্থিতি এটা দৃশ্যমান করতে হবে, আর 2 হচ্ছে চীনের সাথে যে সম্পর্ক আছে সেটা ডাউনফল করতে হবে। দুটোই কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমেরিকা এখানে চীনের উপস্থিতি মেনে নিতে চাচ্ছে না। এরপরে তারা এই চুক্তি বাস্তবায়নের জন্য এই অঞ্চলে, ভারত যেহেতু আমেরিকার দৃষ্টিতে এই অঞ্চলের আঞ্চলিক নেতা ভারত, সুতরাং ভারতের সাহায্য চাইবে, ভারতের সহযোগিতা লাগবে, এই জন্য ওইখান থেকে তারা ভারতে যাবে। ভারতে গিয়ে তারা অজিত দোভাল, বিক্রম মিশ্রি, অমিত শাহ এবং জয়শঙ্কর এদের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে মূলত এই বিষয়টা তারা একেবারে পাকাপোক্ত করে ফেলবেন, ফাইনাল করে ফেলবেন। এখন এই কাজ করতে গিয়ে বাংলাদেশ আরেকটা বিপদ ডেকে এনেছে। বিপদটা কি? এটাকে বলে অর্থনীতির ভাষায় অপরচুনিটি কস্ট, অর্থাৎ একটা ভালো কিছু ধরতে যেয়ে আর একটা ভালো কিছু হাতছাড়া হয়ে যাওয়া, একটা সুযোগ ধরতে গিয়ে আর একটা সুযোগ নষ্ট করা। তো এইটা বাংলাদেশ এই বিপদে পড়েছে। বিপদটা কি? এখন এই যে দেখেন, আপনারা জানেন তেলের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, জ্বালানির দাম বেড়ে গেছে, তেল দিতে পারছে না বাংলাদেশে, তো তেল নিয়ে তেলেসমাতি কাণ্ড ঘটছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওই যে ইরান যে ওই যে অখুশি হলো, অখুশি হওয়ার পরে তো তারা তো আর বসে নাই, হরমুজ প্রণালীতে বাংলাদেশের যে ছাড়টা দিয়েছিল ওইটা বন্ধ করে দিছে। কেন দেবে? তুমি আমার না, তাহলে আমি কেন তোমার হব? তুমি আমেরিকাকে ধরতে গেছো, যাও আমেরিকার কাছেই যাও। এখানে উদ্বেগের আরেকটা বিষয় ঘটেছে, বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, এই তেল কেনার জন্য আমেরিকার অনুমতি চেয়েছে। চিন্তা করেছেন মানে পররাষ্ট্র নীতি বাংলাদেশের কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? অথচ ইরানের পক্ষে জাস্ট খালি যদি একটু কূটনৈতিক ভাষায় বলতো যে আমরা এই অন্যায্য বা অনাকাঙ্ক্ষিত যুদ্ধ আমরা চাই না, এটা বন্ধ হওয়া দরকার, দুতিয়ালির ভাষায়ও যদি বলতো, ইরান খুশি হতো, হরমুজ প্রণালী খুলে দিত, ওই পথ দিয়ে বাংলাদেশের তেলগুলো সব আসতো, বাংলাদেশে এই জ্বালানি সংকটটা থাকতো না এবং এই অবস্থায় এখন পড়তে হতো না। জিনিসপত্রের দাম হু হু করে বাড়বে, সব বেড়ে যাচ্ছে। আমেরিকা এদেরকে হয়তো আশ্বস্ত করেছিল যে তোমরা কোনো চিন্তা করো না, আমি যে করেই হোক হরমুজ প্রণালী ইরানের হাত থেকে ছুটাবো। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে তারা বিশ্ব মরলদের নিয়ে জাতিসংঘের অধিবেশন ডাকলো। জাতিসংঘ একটা অধিবেশনে আমেরিকার হাত থেকে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ভার কেড়ে নেবার উদ্দেশ্যে, তাদের প্রভাব এখান থেকে কমানোর জন্য 30টি দেশের কাছে ভোটাভুটির একটা আয়োজন করা হলো। 30টি দেশ নিয়ে সবাই আমেরিকার পক্ষে ভোট দিল যে হ্যাঁ, ওদেরকে এখান থেকে সরাতে হবে, ইরানকে সরাতে হবে। এই হরমুজ প্রণালী নিয়ে যেহেতু সমগ্র পৃথিবী একটা বেকায়দায় পড়েছে, তেল সংকটে পড়েছে, সুতরাং ওদেরকে এখান থেকে হটিয়ে এই নিয়ন্ত্রণ ভার আমাদের নিতে হবে। কিন্তু চাইলেই কি পাওয়া যায়? যেখানে সে চালকের আসনে আছে, হরমুজ প্রণালী এমন একটা জায়গা, এমন একটা প্রণালী, এটা ইরানের হাত থেকে নেওয়া এত সহজ নয়। এইবার পৃথিবীকে চমকে দিয়ে এই প্রথমবারের মতো রাশিয়া, চীন, ফ্রান্স
এবং আরেকটা দেশ, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, আপনাদের কারো মনে পড়লে নিচে লিখে দিবেন। 4টা দেশ ইরানের পক্ষে ভোট দিয়েছে। ভেটো তো দিয়েছেই যে না এটা হবে না, ওইখানে ইরানের আধিপত্য থাকবে, ভেটো দিয়েছে। তো ভেটো দিলে পরে তো একটা দেশ ভেটো দিলে পরেই তাই আর হয় না, তো সেখানে 4টা দেশ ভেটো দিয়েছে। তাহলে ওইখানে ওই হরমুজ প্রণালী এখন সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। এখানেও অনেক রাজনীতি আছে, সেগুলো নিয়েও আলাদা কথা বলা যাবে। এখন ট্রাম্প তার এই মারাত্মক ভুল যুদ্ধনীতির কারণে তার দেশের ভিতরেই সমালোচিত হচ্ছেন, তিনি আন্দোলনের মুখে পড়েছেন, তার দেশের মানুষ তার বিরুদ্ধে আন্দোলনে ফেটে পড়েছে। সব মিলেই বিশ্ব রাজনীতি একটা টালমাটাল অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে বাংলাদেশ এই টালমাটাল অবস্থার ভিতরে নিজেকে জড়িয়ে ফেলেছে শুধুমাত্র তার পররাষ্ট্রনীতিতে সঠিক সিদ্ধান্ত না নেবার কারণে। দর্শক, এরপরেও আরো কথা থেকে গেল, সব শেষ করতে পারলাম না। আমেরিকা কেন এই অবস্থায় পড়লো এবং ট্রাম্পকে কেন আন্দোলনের মুখে পড়তে হয়েছে এবং ট্রাম্পকেই কেন আমেরিকার জনগণ এরকম একটা পাগল উম্মাদ জানার পরেও বেছে নিল, এরও একটা কারণ আছে। যদি আপনারা মনে করেন কমেন্টস বক্সে জানাবেন, আমি এই বিষয়েও তারপরে ধারাবাহিকভাবে বলবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।